যাদের পুজো ছিল তারা নিশ্চয়ই অনেক মজা করেছ, কিন্তু এখন তো লেখাপড়াটাও করতে হবে। তাহলে চলো আজকে থেকেই আমাদের যে শ্রেণী কার্যক্রম শুরু হলো, তার উপরে কিন্তু আমাদের নভেম্বরে একটা এমসিকিউ টেস্ট হবে। তোমাদের লেসন প্ল্যানে দেওয়া আছে, তারপরও আমরা তোমাদের কল দিয়ে জানিয়ে দিব, কিন্তু তার জন্য পড়ালেখাটা শেষ করতে হবে। তাহলে চলো আজকে আমরা শুরু করবো হচ্ছে আমাদের ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র থেকে। প্রথম পত্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সিলেবাস প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম, কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু দ্বিতীয় পত্রটা আলোচনা হয়নি। কিন্তু আজকে হচ্ছে যারা ফার্স্ট ইয়ার তাদের জন্য ফার্স্ট ক্লাস। তো আমি বলে দিচ্ছি যে তোমাদের দ্বিতীয় পত্রতে কিন্তু দুইটা ভাগ থাকবে, একটা হচ্ছে ক বিভাগ থাকবে, আরেকটা হচ্ছে খ বিভাগ থাকবে। দেখো আমাদের সাবজেক্টের নাম কি ছিল? ব্যাংকিং ও বীমা। আমরা বলেছিলাম যে আমাদের দ্বিতীয় পত্রটা হচ্ছে ব্যাংকিং ও বীমা এবং প্রথম পত্রটা ছিল ফিনান্স নিয়ে। তো ক বিভাগে আমাদের হচ্ছে ব্যাংকিং পার্ট থেকে কোশ্চেন থাকবে, টোটাল কোশ্চেন থাকবে 60টি সৃজনশীল দেওয়া থাকবে। এবং আমাদের যে বীমা অংশ সেখান থেকে হচ্ছে থাকবে 4টি সৃজনশীল। টোটাল 11টি, তার মধ্যে আমাদের যে বীমা অংশ সেখান থেকে আমাদেরকে 2টি সৃজনশীল অবশ্যই অ্যান্সার করতে হবে। খ বিভাগ থেকে 2টি এবং হচ্ছে যে ক বিভাগ আছে 60টি থেকে 5টি অ্যান্সার করতে হবে। টোটাল হচ্ছে আমাদের মার্কস 70 এবং যে 30 মার্কস সেটা হচ্ছে আমাদের নৈমিত্তিক কোশ্চেন। বহু নির্বাচনী থাকবে 30টি এবং সৃজনশীল তোমাদেরকে অ্যান্সার করতে হবে হচ্ছে টোটাল 60টি। তার মধ্যে ক বিভাগ আমাদের ব্যাংকিং পার্ট থেকে 60টি থেকে তোমাদের 5টি অ্যান্সার করতে হবে এবং তোমাদের যে ক বিভাগ সেখানে থাকবে বীমা অংশ, সেখান থেকে 4টি থেকে বাধ্যতামূলকভাবে 2টো অ্যান্সার করতেই হবে। তো 30টি হচ্ছে বহু নির্বাচনী থাকবে। তো ব্যাংকিং ও বীমা যে বইটা সেখানে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার, তো আমরা পড়বো এখন। আজকে হচ্ছে আমরা প্রথম থেকে শুরু করব। আমাদের যে প্রথম চ্যাপ্টার তার নাম হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। তাহলে চলো আমাদের আজকে যে পড়ার যে কার্যক্রম সেটা শুরু করি। তার প্রথমেই হচ্ছে ব্যাংক নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। ব্যাংকে বলা হয় আধুনিক অর্থনীতির জীবনী শক্তি বা চালিকা শক্তি। অর্থের প্রয়োজন যেমন যুগে যুগে রয়েছে, অর্থের প্রয়োজন বলতে অর্থ ছাড়া কিন্তু আমরা আমাদের একটি দিনও কল্পনা করতে পারি না। তেমনই সেই অর্থের নিরাপত্তা, সংরক্ষণ এবং তা থেকে মুনাফা আয় করা সব কিছু মিলিয়েই হচ্ছে ব্যাংক ব্যবস্থার ধারণাটি এসেছে। এখন এই ব্যাংক ব্যবস্থার ধারণা কিন্তু একদিনে আসে। যুগে যুগে ব্যাংকের ইতিহাস কিন্তু অনেক লম্বা, অনেক প্রাচীন আমল থেকে, যখন থেকে হচ্ছে বার্টার সিস্টেম ছিল বা বিনিময় প্রথা ছিল, তখন থেকে কিন্তু মানুষ এই যে ব্যাংক ব্যবস্থার চিন্তাটা করতে থাকে। মেনলি যেটা ছিল যে এক পক্ষ কী করতো, তাদের দেখা যেত এক্সট্রা ইনকাম থাকতো বা এক্সট্রা টাকা থাকতো, তারা সেগুলো সংরক্ষণের চিন্তা ভাবনা করতো। এবং আরও পক্ষ যারা ছিল নিডি কিছুটা, যাদের হচ্ছে টাকার দরকার ছিল, এই দুই পক্ষে টানা পূরণেই কিন্তু ব্যাংকের আবির্ভাব হয়েছে। তো আমরা আজকে যে জিনিসগুলো জানবো সেটা হচ্ছে ব্যাংকের ইতিহাস সম্পর্কে জানবো। এই যে ব্যাংক শব্দটি কীভাবে আসলো, তারপর কীভাবে ব্যাংক ব্যবস্থার প্রচলন ঘটলো, তারপর আমরা পড়বো ব্যাংক আসলে বইয়ের ভাষায় ব্যাংক কাকে বলে, তারপর ব্যাংকিং কাকে বলে, এবং এই সকল ব্যাংকিং কার্যাবলী যারা সম্পাদন করে ব্যাংকার কাকে বলে। তাহলে আজকে আমরা প্রথমেই যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ব্যাংক শব্দের উৎপত্তি। এই ব্যাংক শব্দের উৎপত্তিটা কিন্তু বিভিন্ন শব্দ থেকে হয়েছে, যেমন ব্যাংক, ব্যাংকিউ, ব্যাংকো, ব্যাংকাস। সাধারণত ধারণা করা হয় দুটি দেশের, ইটালীয় এবং জার্মানি দুটি শব্দ ব্যাংকি এবং ব্যাংকো, এ থেকে হচ্ছে যে ব্যাংক শব্দের আজকের যে ব্যাংক সেই শব্দটি উৎপত্তি হয়েছে। মূলত ব্যাংক বলতে যে জিনিসগুলো বোঝানো হয়, সাধারণত ব্যাংক বলতে অনেকে চিন্তা করে যে আগের যুগে যারা ছিল ইটালির যারা ব্যবসা করতো তারা কি করতো, নদীর তীরে
ব্যবসাগুলো করতো, বা করি যখন ছিল, বা যখন হচ্ছে বিভিন্ন ধরনের মুদ্রা, আসলে মুদ্রা বলতে টাকা না অন্য কিছু, যে করি পাথর এগুলো দিয়ে যখন চলতো, তখন ওরা কী করতো, ইটালির যে নদী ছিল সেখানে একটা বেঞ্চ বিছিয়ে তারা হচ্ছে সেই ব্যবসাগুলা বা বিনিময়গুলা করতো। তখন কি হলো, সেই বেঞ্চ থেকে চিন্তা করা হলো, যে বেঞ্চ থেকে হয়তো ব্যাংক শব্দটি এসেছে, আবার কি চিন্তা করা হলো, আবার করা হলো যেহেতু আমরা জানি যে নদীর তীর ইংলিশে বলা হয় সেটাকে ব্যাংক, তো চিন্তা করা হয় যেহেতু নদীর তীরে বসে ব্যবসা করা হতো, সেখান থেকে হচ্ছে এই শব্দটি আসছে। আসলে চিন্তা করা হয় যে ব্যাংক শব্দের অর্থ হচ্ছে ধন স্তূপ, ধন ভান্ডার, বা এই বেঞ্চ টুল, লম্বা টুল যেটা বলে, আসলে বেঞ্চের যে বাংলা সেটা হচ্ছে লম্বা টুল। এটা চিন্তা ভাবনা করে অনেকে মনে করে যে আসলে ব্যাংক শব্দটি হচ্ছে ওখান থেকে এসেছে, কিন্তু বর্তমানে আধুনিক সময়ে সব কিছু বিশ্লেষণ করে যে জিনিসটা দেখা গেল যে আসলে চিন্তা করা হয় যে ওই যে ইটালীয় শব্দ এবং জার্মান দুটো শব্দ মিলিয়ে আজকে আধুনিক যে ব্যাংক সেটি এসেছে। দেখো জার্মান শব্দ ব্যাংকি, এটা হচ্ছে একটা জার্মান শব্দ, আর ইটালীয় শব্দ হচ্ছে ব্যাংকো। সেখান থেকে হচ্ছে ইংরেজি শব্দ ব্যাংকের উৎপত্তি। তো এখান থেকে দেখো তোমরা তোমাদের 19-এ যে বই ছিল সেখানেও পড়েছ, এখনো পড়বে একই জিনিস। এখান থেকে হচ্ছে যে মেইনলি যে বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো সেগুলো আমাদের এসে থাকে, যে ব্যাংক শব্দের উৎপত্তি কি, বা তার আবিধানিক অর্থ, বা কোন কোন ভাষা থেকে আসলে ব্যাংক শব্দটি আগত হয়েছে। তো কি বলছি, যে বিচার বিশ্লেষণ করে দেখা গেল যে জার্মান শব্দ ব্যাংকি এবং ইটালীয় শব্দ ব্যাংকো থেকে আসলে মিলিয়ে যে শব্দটা এসেছে সেটা হচ্ছে ইংরেজিতে ব্যাংক, যা হচ্ছে আধুনিক ব্যাংকিং এর সূত্রপাত হলো। এখন আমরা জানবো যে ব্যাংকের ইতিহাস কিভাবে আসলো, এই ব্যাংক আমাদের মাঝে, সেই জিনিসটা আমরা এখন জানবো। তো ব্যাংকের ইতিহাস দেখো, ক্রমান্বয়ে কিন্তু একটা সিঁড়ির আকারে ধাপে ধাপে ব্যাংক ব্যবসায়ের উন্নতি হয়েছে। তো প্রথমে যেটা ছিল, এক দলের হচ্ছে ছিল অর্থের নিরাপত্তা বিধান এবং আরেক দলের চাহিদা। দুটো জিনিসই কিন্তু এই যে আজকের যে আধুনিক ব্যাংকিং সিস্টেম, সেই ব্যাংকিং এর সূত্রপাত হয় হচ্ছে গিয়ে সেই সূত্রপাতের জন্য যে দুইটা রিজন ছিল, সেটা ছিল এক দলের অর্থের নিরাপত্তার জন্য এবং আরেক দলের ছিল অর্থের চাহিদা। তো এই ধারণা থেকে প্রথম যে ব্যাংক আসে সেটা ছিল 1157 সালে। তোমাদের যে প্রথম চ্যাপ্টার সেখানে যদি দেখো, প্রথমেই দেখবে একটা ব্যাংকের ছবি দেওয়া আছে, সেটা ছিল আমাদের প্রথম ব্যাংক 1157 সালে। সেই ব্যাংক থেকেই কিন্তু এরপর থেকে ধাপে 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 ব্যাংকগুলোর কিন্তু উন্নতি হয়েছে। তো প্রথম যেটা ছিল সেটা হচ্ছে মুদ্রার প্রচলন ও ব্যাংক। তো আমরা বলেছি যে আসলে মুদ্রা তো ছিল না, বিনিময় প্রথা ছিল। যখন দেখা গেল যে চালের বিনিময়ে কেউ তেল নিচ্ছে, বা চালের বিনিময়ে কেউ সবজি দিচ্ছে, দুধ দিচ্ছে, তেল দিচ্ছে, এরকমের প্রথা থেকে দেখা গেল যে বার্টার সিস্টেমটা আসলে একটা আধুনিক মানদণ্ড কিন্তু সেটা ছিল না। তো তখন কি করলো, মানুষ হচ্ছে কড়ি বা পাথর এরকম কিছু জিনিস তখন আসলো। এই কড়ি পাথর দেখা গেলো এগুলো কি ছিল, অনেক ওজন ছিল। পাথর যদি আমরা একটা ব্যাগে নেই তাহলে সেই ব্যাগটা কত ভারী হবে, বা ওইগুলোও কিন্তু আসলে কোনো আধুনিক সিস্টেম ছিল না। তো তারপর আসলো কি, আসলো স্বর্ণযুগ আসলো, যে যারা স্বর্ণকার ছিল, রৌপ্যকার ছিল, তাদের সেই যুগ আসলো। তারপরে সেটাও কিন্তু কোনো ভিত্তি ছিল না। তারপর যে জিনিসটা চিন্তা করা হলো যে আসলে এমন একটা সিস্টেম করতে হবে যার মাধ্যমে আসলে যে বিনিময় প্রথাটা সেটা উঠে যাবে, এবং হচ্ছে একটা মানদণ্ড থাকবে, একটা জিনিসের একটা মানদণ্ড থাকবে যার মাধ্যমে হচ্ছে তারা সেই জিনিসগুলো ক্রয় করতে পারবে বা অর্থ জমা রাখতে পারবে, পরবর্তীতে বিনিয়োগ করতে পারবে, এবং যারা আসলে নিডি, যাদের দরকার, তারাও পরবর্তীতে কারো কাছ থেকে নিতে পারবে। তো প্রথমে আসলে হচ্ছে মুদ্রার প্রচলন।
ব্যাংক, সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু মুদ্রাটা আসলো এবং মানুষ চিন্তা করলো যে যাদের কাছে অনেক টাকা তারা আসলে কোথায় রাখবে টাকাগুলো। কারণ আগের যুগে এরকম আমাদের মতো কিন্তু তো আলিশান বাড়িঘর ছিল না, মানুষ পাহাড়ের গুহায় থাকতো। আমরা জানি যে আমাদের আদিম যুগে যারা মানুষ ছিল তারা কিভাবে থাকতো, হয়তো কোনো পাতা দিয়ে খড়কুটো দিয়ে ঘর বানাতো বা পাহাড়ের গুহায় যেগুলোতে থাকতো। তখন কিন্তু আসলে তারা যখন খাদ্য সংগ্রহের জন্য বাইরে যেত সেই অর্থগুলোর কিন্তু আসলে কোনো নিরাপত্তা ছিল না। তো সেই চিন্তা থেকে আসলে মানুষ চিন্তা করলো এমন একটা জায়গা যেখানে হচ্ছে আমরা টাকাগুলো রাখতে পারবো, বা আগের যুগে যেমন ছিল উপাসনালয়গুলো ছিল যেখানে হচ্ছে যারা পূজারী যারা ছিল তারা কি করতো ওইখানে থাকতো এবং তাদের কাছে নিয়ে টাকাগুলো রেখে দেওয়া হতো। পরবর্তীতে যখন দরকার হতো সেখান থেকে নিয়ে নেওয়া হতো। এভাবে আসলে এই যে মুদ্রার প্রচলন ও ব্যাংক সিস্টেম আসে। এরপরে কি আসে? এরপরে আসে ঋণ ব্যবসায়ের প্রচলন ও ব্যাংক। এটা ছিল শুধু যারা অর্থ জমা করতে চাইতো শুধু তাদের জন্যই এটা ছিল। এরপরে দেখা গেল যে এক পক্ষ হচ্ছে তাদের টাকার প্রয়োজন হলো বা অর্থের প্রয়োজন হলো, মুদ্রার প্রয়োজন হলো, কোনো জিনিস ক্রয় করতে চাইলো, যাদের টাকা ছিল তারা তো ব্যাংকে রাখতো, আর যাদের ছিল না তাদের কিন্তু টাকার দরকার হতো। কার কাছ থেকে নিবে? তখন ওই যে বললাম যে মন্দিরের পূজারী বা উপাসনালয়ের যারা প্রধান ছিল তাদের কাছে হচ্ছে টাকাগুলো গচ্ছিত থাকতো। তখন ধারণা করা হলো যাদের দরকার, প্রথম কিন্তু এরকম ছিল না যে সুদ দিবে বা টাকার বিনিময়ে এক্সট্রা টাকা নেবে, এরকম কোনো কিছুই কিন্তু ছিল না। তো উপাসনালয়ের যারা ছিল তারা চিন্তা করলো যাদের দরকার তাদেরকে যদি আমরা টাকাগুলো দেই এবং পরবর্তীতে তারা যদি সেই টাকাটাই আসল যে টাকা সেটাই ফেরত দেয় তাহলে খারাপ কিন্তু কিছু না, মানুষের উপকার হলো। তো ওই ধারণা থেকে হচ্ছে এই যে ঋণ ব্যবসায়টা প্রথমে শুরু হলো, যে যাদের দরকার তাদেরকে হচ্ছে টাকাটা দিব। তারপর আসলে হচ্ছে সভ্যতার ক্রমবিকাশ হতে থাকলো আস্তে আস্তে। ওই যে মানুষের চিন্তা ভাবনা আসলো যে ভবিষ্যতের জন্য আমরা কেন কিছু জমাই না, এখনই কেন সব আস্তে আস্তে খরচ করে দিব। তো ওই চিন্তা ভাবনাটা থেকেই হচ্ছে মানুষের যে আসলে ব্যবসা বাণিজ্য করা যায়, যাদের ফসল অনেক বেশি হতো তারা চাইলেই কিন্তু ব্যবসা বাণিজ্যটা করতে পারে। তো সেই চিন্তা ভাবনা থেকে সভ্যতা যখন আরেকটু উন্নত হলো, মানুষ যখন ঘরবাড়ি বানাতে শিখলো, আগুন আবিষ্কার হলো, তো আগুন কীভাবে জ্বালাতে হতো সেটা জানতো, আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায় মানুষ বিনিময় করতো, ব্যবসায় করতো, টাকা নিত, ওই সিস্টেমটা থেকে আসলো। এবং তখন চীনে একটি ব্যাংক গঠিত হয়েছিল যার নাম ছিল শাংসি ব্যাংক। প্রথম ব্যাংক যেটা সেটা হচ্ছে চৈনিক যে সভ্যতা ছিল সেখানে হচ্ছে শাংসি ব্যাংক নামে একটি ব্যাংক প্রথমে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর আসা হচ্ছে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ও ব্যাংক। তো আস্তে আস্তে ব্যবসা বাণিজ্যের প্রসার হতে লাগলো। প্রথমে তো মানুষ জাস্ট নিজের যে সমাজ ব্যবস্থা ছিল তাদের মাঝে সাধারণত ব্যবসা বাণিজ্য করতো। এরপরে মানুষ কি করলো, এলাকা ভিত্তিক এক এলাকা থেকে আরেক এলাকায় ভ্রমণ করা শুরু করলো, বা এক দেশ থেকে আরেক দেশে যাওয়া শুরু করলো, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটলো। পণ্য আগে যারা পণ্য হচ্ছে অল্প উৎপাদন করতো তারা হচ্ছে কি এখন বিক্রয়ের জন্য বেশি বেশি পণ্য উৎপাদন করা শুরু করলো, খালি জমিগুলোতে ফসল উৎপাদন করতো এবং সেগুলো বিক্রি করতো। এবং দেখা গেল যে পাশের আশেপাশে যে এলাকাগুলো ছিল সেখানেও কিন্তু এই ফসল বিক্রয় করতে পারতো এবং পরবর্তীতে তারা বিভিন্ন দেশে যাওয়া শুরু করলো। এবং তখন থেকেই কিন্তু এই যে বিভিন্ন দেশে যাত্রা শুরু করলো এবং তখন তাদের টাকার নিরাপত্তা আসলে কে দিবে সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু ব্যাংক ব্যবস্থা আরেকটু উন্নতি ঘটলো। প্রথমে ছিল মুদ্রার প্রচলন ব্যাংক, তারপর ঋণ ব্যবসায়ের প্রচলন ঘটলো, ঋণ দেওয়া, তারপর আমাদের সভ্যতা যখন ক্রম বিকশিত হলো উপাসনা আসলো এবং একটি ব্যাংকও কিন্তু এই যোগটাতে গঠন হয়ে গেল, শান্তি ব্যাংক। তারপর ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটলো, মানুষ নিজের এলাকার বাইরে যাওয়া শুরু করলো, তখন হচ্ছে ব্যাংক ব্যবস্থার আরেক ধাপ উন্নতি ঘটলো। আরো দুটো ধাপ আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন হলো, তারপর হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সংহতি ও ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থার উন্নয়ন। এই যে বিভিন্ন রাষ্ট্রতে মানুষ ব্যবসা বাণিজ্য করতে যেত, তো ওই রাষ্ট্রগুলা আসলে তাদের যে হিসাব নিকাশ ছিল সেগুলো রাখার জন্য বা মুদ্রার প্রচলন, নিজের রাষ্ট্রের জন্য নিজের দেশের জন্য একটা ইউনিক মুদ্রা ব্যবস্থা প্রচলন করা। যেমন এই যে এখন দেখো আমাদের দেশের জন্য টাকা, ইন্ডিয়ার জন্য রুপি, তারপর হচ্ছে চীনের জন্য আরএমবি বা ইউএসের জন্য ডলার। তো ওই সিস্টেমগুলো আসলে তখন তারা চিন্তা করতে থাকলো যে নিজের দেশের জন্য একটা ইউনিক মুদ্রা আসলে প্রচলন করা উচিত। তারপর হচ্ছে তাদের যে হিসাব নিকাশগুলো ছিল
আয় ব্যয় হিসাব, তারপর রাজস্ব ব্যবস্থা, ট্যাক্স সিস্টেম, ওগুলো আসলে ওনারা চিন্তা করতে থাকলো এবং তখন থেকেই হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের প্রচলনটা আসলো। কেন্দ্রীয় ব্যাংক বলতে কি আমরা তো জেনেছি, কেন্দ্রীয় ব্যাংক বলতে আসলে যেই দেশের কোনো একটা দেশের প্রধান ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তো আগের যুগে তো এত ব্যাংক ছিল না, স্বাভাবিকভাবেই একটা ব্যাংক গঠনের চিন্তা ভাবনা করতে লাগলো যে কেন্দ্রীয় ব্যাংক কি ছিল। তখন হচ্ছে বিভিন্ন দেশ ভিত্তিক ব্যাংকগুলো গঠিত হতে থাকলো, যেমন ব্যাংক অফ ভেনিস ছিল, ব্যাংক অফ ফ্রান্স ছিল, রিস্ক ব্যাংক অফ সুইডেন ছিল, ব্যাংক অফ সান জর্জিও, ওগুলা গঠিত হতে থাকলো। তারপর আসলো আমাদের আধুনিক যুগ। আধুনিক যুগে আসলে মধ্যযুগের শেষের দিকেই কিন্তু ব্যাংক ব্যবস্থার প্রচলনটা হয়ে গিয়েছিল, কিন্তু সেটা হচ্ছে পূর্ণ রূপ পায় হচ্ছে আধুনিক যুগে, শিল্প বিপ্লবের পরে। যখন শিল্প বিপ্লব হলো, মানুষ আরও আধুনিক হলো, তখন হচ্ছে আমাদের আজকের যে আধুনিক যুগের যে ব্যাংক ব্যবস্থা সেটা হচ্ছে শুরু হলো। মানুষ শাখা ব্যাংকিংয়ের, দেশভিত্তিক যে ব্যাংকগুলো ছিল সেগুলো হচ্ছে শাখা বৃদ্ধির ব্যাপারে মনোযোগী হলো। তারপর হচ্ছে অর্থর সচলতা আরও বাড়িয়ে দিল, যেগুলো হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য। তারপর ব্যাংক ড্রাফট, প্রত্যয়পত্র, চালানপত্র, এগুলো আমরা আসলে জানবো। তো ওই সকল কাগজপত্র যেগুলোর মাধ্যমে হচ্ছে মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারবে, সেই ধারণাগুলা আসতে থাকলো মানুষের মনে এবং নতুন নতুন ব্যাংক ব্যবস্থার উৎপত্তির চিন্তা ভাবনা করলো। এই ছিল আমাদের ব্যাংক ব্যবস্থার সংক্ষিপ্ত ইতিহাস। এই ধাপগুলো অনুসরণ করে আসলে ব্যাংকের চিন্তা ভাবনাটা এসেছে। এবার আসলে আমরা জানবো বইয়ের ভাষায় ব্যাংক জিনিসটা কি। এখন আমরা জানবো ব্যাংক কি। ব্যাংকের যে সংজ্ঞা সেখানে কিন্তু অবশ্যই লিখতে হবে, ব্যাংক হচ্ছে একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান। আমি আবারও বলছি, ব্যাংক হচ্ছে একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে আমানত হিসেবে কম সুদে বা লাভে অর্থ সংগ্রহ করে এবং পরবর্তীতে সেই টাকাগুলাই অন্যদের সুবিধার্থে হচ্ছে ঋণ প্রদান করে থাকে। এবং এই দুয়ের যে পার্থক্য সেটাকেই বলা হয় ব্যাংকের মুনাফা। যেমন ধরো আমরা যারা আমানতকারী আছি, সাধারণ জনগণ, তারা কি করি, ব্যাংকের কাছে আমাদের যে এক্সট্রা টাকা থাকে ইনকামের পর সঞ্চয়ের উদ্দেশ্যে তারা ধরো ব্যাংকে টাকা রাখি 8% হারে, মানে হচ্ছে আমরা যে টাকা রাখি তার উপরে ব্যাংক হচ্ছে আমাদেরকে 8% সুদ দিবে। তারপর ব্যাংক কি করে সেই টাকাটাই আবার যাদের প্রয়োজন তাদেরকে হচ্ছে ঋণ প্রদান করে থাকে। তাদেরকে ধরো দেয় হচ্ছে 10% হারে, মানে তারা যখন ব্যাংকের কাছ থেকে টাকা নেবে, ব্যাংক হচ্ছে সেই টাকার বিনিময়ে তাদের কাছ থেকে 10% নেবে। এই যে 2%-এর পার্থক্য, এটাই হচ্ছে ব্যাংকের লাভ বা মুনাফা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কি করে আমাদের কাছ থেকে অল্প সুদে নেয় এবং হচ্ছে সেটাই সেই টাকাগুলো অন্যদের প্রয়োজনে ঋণ প্রদান করে থাকে। এবং এই যে দুইয়ের পার্থক্য সেটাই হচ্ছে ব্যাংকের মুনাফা। এখন বর্তমান যুগে শুধু কিন্তু আমানত গ্রহণ বা ঋণ প্রদানই কিন্তু ব্যাংকের কাজ না, ব্যাংক কিন্তু আরও অন্যান্য কার্যাবলী করে, যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইস্যু করে, তারপর হচ্ছে প্রত্যয়পত্র ইস্যু করে, ব্যাংক ড্রাফট ইস্যু করে। এবং ব্যাংকের কার্যাবলী কিন্তু এখন আসলে অনেকটা সম্প্রসারিত, সীমাবদ্ধ কার্যক্রম কিন্তু নেই। তো এই যে ব্যাংকের যে সংজ্ঞা সেটা যদি চিত্রের মাধ্যমে দেখাতে চাই, সেটা হচ্ছে আমানতকারী। দেখো আমানতকারীরা কি করে, আমানতকারীদের কাছ থেকে হচ্ছে স্বল্প সুদে বা লাভে অর্থ গ্রহণ করে। তারপর সেই টাকাটা হচ্ছে ব্যাংক তাদের নিজেদের কাছে রাখে। ব্যাংক বলতে আমরা কি বলেছি, মধ্যস্থ ব্যবসায় প্রতিষ্ঠান অথবা মধ্যস্থতাকারী। তারা কি করে, সেই টাকাটা আবার ঋণ প্রদান করে। কি করে, অধিক সুদে ঋণ প্রদান করে। এবং এখানে যে ঘটনা সেটা হচ্ছে আয়ের পর পার্থক্য। এখন যখন ব্যাংক আমানতকারীদের কাছ থেকে টাকা গ্রহণ করে তারপর ঋণ দেয়, তখন একটা নির্দিষ্ট মেয়াদে দেয়। এখন যখন সেই মেয়াদ শেষ হয়ে যায় তখন আমরা কি করে, ঋণ গ্রহণকারীরা
সেই টাকা ফেরত দেয় ব্যাংককে। ব্যাংক আবার সেই টাকাটা আমানতকারীদের ফেরত প্রদান করে সুদ সহ। এবং এই যে আসা যাওয়ার যে পার্থক্য সেটাই হচ্ছে ব্যাংকের আয়। এখন আমরা জানবো যে ব্যাংকিংটা কি। ব্যাংকিংটা আসলে ব্যাংকের যে সামগ্রিক কার্যাবলী, এই যে আমানত গ্রহণ করে, ঋণ প্রদান করে, এটিএম কার্ড ইস্যু করে, ডেবিট কার্ড ইস্যু করে, ব্যাংকে গেলে যে সার্ভিসগুলো দেয়, এই সবগুলোই আসলে আমরা বলতে পারি আমাদের বইয়ের ভাষায় ব্যাংকিং। তারপর আসতে পারে আমাদের যে ব্যাংকারকে। ব্যাংকার হচ্ছে গিয়ে যিনি হচ্ছেন ব্যাংকের এই সমগ্র কার্যাবলীগুলো পরিচালিত করে। একজন তো করে না, অনেকগুলা ব্রাঞ্চ, অনেকগুলা মানুষ, সেখানে এমডি থেকে, চেয়ারম্যান থেকে, এমডি থেকে, ডিরেক্টর থেকে, সিনিয়র অফিসার থাকেন, জুনিয়র অফিসার থাকেন, সবাই মিলেই কিন্তু ব্যাংকের এই সামগ্রিক কার্যাবলীগুলো পরিচালনা করে। তো আমরা বলতে পারি যে ব্যাংকের যে সামগ্রিক কার্যাবলীগুলো যারা পরিচালিত করে তারাই হচ্ছে ব্যাংকার। তাহলে আমাদের যে বইয়ে একটা ছোট্ট হোমওয়ার্ক তোমাদেরকে দিলাম যে ব্যাংক এবং ব্যাংকিং এর পার্থক্য কি, এবং তার সাথে এই যে ব্যাংকারের কি কি কার্যাবলী সেটা তোমরা নিজে নিজেই বাসায় একটু প্র্যাকটিস করবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ব্যাংকের সামগ্রিক যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো ডিটেলসে পড়বো, ব্যাংকের কাজগুলো ডিটেলসে পড়বো, তারপর বিভিন্ন ব্যাংক সম্পর্কে হচ্ছে জানবো। ব্যাংক তো অনেক ধরনের হয়, জানো তো, সরকারি ব্যাংক আছে 4টা, তারপর হচ্ছে বেসরকারি ব্যাংক আছে আমাদের দেশে, সেগুলোর ভিতরে আবার তফসিলিভুক্ত ব্যাংক আছে, কেন্দ্রীয় ব্যাংক আছে, বাণিজ্যিক ব্যাংক আছে, অনেক ধরনের ব্যাংক এবং অনেক অনেক পড়া। তো এই পড়াগুলো হচ্ছে আমরা বাসায় যেহেতু স্বল্প পরিসরে এগুলো আমরা পড়বো, বলেছি যে এমসিকিউ আকারে আসবে, এবং এই যে ব্যাংক, ব্যাংকিং, ব্যাংকার এগুলো আসলে জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে আসে। আর ওই যে ইতিহাসগুলো বললাম, সেই ইতিহাসগুলো আসলে আমাদের জানতে হবে যে কোন ব্যাংক কখন গঠিত হলো এবং কিভাবে এই ব্যাংকিং ব্যবস্থাটা আসলো, সে জানার জন্য জানতে হবে, এবং এমসিকিউ কোশ্চেন হিসেবে আমাদের কিন্তু আসবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা ডিটেলসে অনেক কিছু করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।